আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন এই কামনা সবসময়ই করি। তো আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে গল্প করব। গল্প নয়, সত্যি ঘটনা, যা আমার নিজের জীবনে ঘটেছে, শুনেছি বা দেখেছি। বিষয় হলো জিনপরির গল্প। বাংলাদেশে এখন যাদের বয়স 40 ঊর্ধ্ব, আমার মনে হয় যারা গ্রামে বসবাস করেছেন অনেকেই জিনপরির কথা শুনেছেন বা কেউ কেউ হয়তো বা সাক্ষাৎও পেয়েছেন। তো জিনপরি কি আদৌ আছে পৃথিবীতে? বিজ্ঞান তো প্রমাণ করতে পারে না জিনপরি আছে কি নেই। এখন আসলে বিজ্ঞান সব কিছু যে প্রমাণ করতে পারবে এমনও কথা নয়, কারণ বিজ্ঞান তো মানুষের মস্তিষ্ক থেকেই এসেছে। মানুষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বিভিন্ন গবেষণার মাধ্যমে নতুন নতুন সৃষ্টি করেছে। তাই বলে পৃথিবীর সব কিছু যে উদ্ধার করতে পারবে এমনটা নয়। যেমন যদি আমরা রুহু বা আত্মার কথাই বলি, দেখা যাচ্ছে যে আমাদের পুরো দেহ কেটে কেটে টুকরা করে ফেলবে, আমাদের হৃৎপিণ্ড কাটবে, সেখানে চর্বি, রক্ত বা মাংস ছাড়া কিছুই পাওয়া যাবে না। তো সেখানে রুহু তো আদৌ ধরাছোঁয়ার বাইরে। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ক্ষমতা বা শক্তি। এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারছে না, তার মানে কি আমাদের রুহু নেই? কিন্তু না, আছে তো। যতক্ষণ রুহু আছে আমরাও বেঁচে আছি। তো জিন জাতীয় এরকম একটা জাতি, আল্লাহ তাআলা জিনের কথা এবং ইনসান অর্থাৎ মানুষের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। এবং জিনও হলো মানুষের মতোই একটা জাতি, তাদেরও বিচার হবে। তাদের ভিতরেও মানুষের মতো ভালো আছে, মন্দ আছে। তো সাধারণত জিনপরীরাও মানুষের মতো তাদের একটা নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট ভালো লাগার পরিবেশ পছন্দ করে। এই বাংলাতে এককালে প্রচুর গাছপালা ছিল, নদী নালা খাল বিল ছিল, প্রচুর খালি জায়গা পড়ে থাকতো যেখানে মানুষের যাতায়াত খুব একটা হতো না। ওই সমস্ত নিরিবিলি জায়গায় সাধারণত জিনপরীরাও বসবাস করে থাকে। কারণ আমরা মানুষরাও তো চাই না সবসময় বিশৃঙ্খলা চলুক, এসে আসতে থাকুক। আমার বিশেষ করে একজন যখন ঘুমায় বা বিশ্রাম নেয়, তো ওরাও আসলে এরকম নিরিবিলি জায়গা পছন্দ করে। কিন্তু এখন সেই বাংলাদেশের ঝোপঝাড়, বড় গাছপালা কমে যাওয়ায় তাদেরও লুকানোর জায়গা আর খুব একটা পাচ্ছে না, যার ফলে এখন হয়তোবা বাংলাদেশেও জিনপরি খুব একটা বেশি লক্ষ্য করা যাবে না, হয়তোবা তার অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে। তো আমরা যখন ছোট ছিলাম এরকম প্রায় শোনা যেত মুরব্বীদের মুখে, এই আজকে আমার সামনে পড়েছিল, এই উমুককে জিনের আসর পড়েছে। এই তো আমি আমার জীবনে এরকম কিছু ঘটনা ঘটেছে, আপনাদের সাথে আমি সেগুলোই শেয়ার করতে চাচ্ছি। তো আমি যখন খুব ছোট ছিলাম, স্কুলে পড়তাম, আমাদের পুরনো বাড়ির বাগানে যেতাম ফল টোকাইতে। বিভিন্ন রকমের ফল হইতো, তাল, গোলাপজাম, গাব ইত্যাদি নানা রকমের ফলমূল। তো একবার হলো কি, হঠাৎ করে দুপুরবেলা তাল পড়ার শব্দ শুনলাম সেই বাগানে। তো তাল খাই আর না খাই টোকানোর একটা অভ্যাস ছিল। আমি বাগানের দক্ষিণ প্রান্তে আমাদের এক চাচার ঘরের পিছনে যাওয়ার পরে যখনই উত্তর দিকে তাকাই, দেখতে পেলাম একটা মাদার গাছ এবং তাল গাছ পুরাটা জড়াইয়া একজন মহিলা গাছের ডগায় বসে আছে। চারিদিকে তার শাড়ি ছড়ানো, মুখটা একেবারে ছোট, অনেকটা শ্যামবর্ণের মতো, জল করছে। আমি এক নজর শুধু দেখছি, বাস ভয়ের চোটে ওদিকে আর তাকাই নাই। আস্তে করে পিছনে চলে আসি,
দৌড়ে বাড়ি চলে যাই। ওই দিন আর তাল টোকাইতে যাইনি। এরপরে আর এক দিনের ঘটনা, আমাদের পূর্ব পাশের বাড়ির পূর্ব পাশে রাস্তার মোড়ে বসে আমি আর আমার প্রতিবেশী আব্দুল মান্নান গল্প করছিলাম। তখন শেষ বিকেল, সন্ধ্যা হয়ে আসতেছিল, এরকম একটা অবস্থা। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমাদের আমজাদ কাকাদের যে পুকুর, সেই পুকুরের পাশে কোনায় খালি জমিতে একটা সাদা ঘোড়া ঘাস খাচ্ছে আর মাথা নাড়াচ্ছে, খুব রকম সে মাথা নাড়াচ্ছে আর ঘাস খাচ্ছে। এখন আমি চুপি চুপি অনেকক্ষণ তাকাই তাকাই দেখলাম, পরে দেখলাম ঠিকই তো, এখানে তো ওটা তো ঘোড়াই দেখা যাচ্ছে। তখন আমার ভিতরে ভয় আসলো একটু, যে এখানে ঘোড়া আসবে কোথার থেকে? আমাদের অঞ্চলে তো কেউ ঘোড়া লালন পালন করে না, কোনো অবস্থাতে এখানে ঘোড়া আসার কথা না। তাহলে কি ঘটছে? তখন আমি ধরে নিচ্ছি যে এটা তো সেই জিনিস হবে, অর্থাৎ এই সেই জিন ভূত যাই বলি না কেন, সাধারণত পুরুষ জাতিকে জিন বলা হয় আর মেয়ে জাতিকে পরী বলা হয়। ওদের বৈশিষ্ট্য হলো ওরা যে কোনো রূপ ধারণ করতে পারে। যেমনটা মানুষ ছদ্মবেশ ধারণ করে সাময়িক সময়ের জন্য, কিন্তু সেটা স্থায়ী নয়, কিন্তু জিন পরী এরা আসলে যে কোনো একটা রূপ ধারণ করতে পারে। সৃষ্টিকর্তাই তাদের সে সামর্থ্য দিয়েছেন। তো যাই হোক, আমি আমার সেই ক্লাসমেট কাম প্রতিবেশী মান্নানকে বললাম, ও অন্যদিকে ফিরে বসা ছিল, যে তুই ভয় পাবি না, আগে আমার কথা শোন, ডাইরেক্ট তাকাবি না। আমরা শুনেছি যে আসলে ওই রকমের ওদের চোখাচোখি হলে নাকি ইফেক্ট হয়, অর্থাৎ ওদের আসর পড়ে। তোরে বললাম চুপচুপ করে দেখবি, তুই কিছু দেখতে পাও কি না। হ্যাঁ, ও তখন ওই বাগানের কোনায় তাকালো, ও বললো হ্যাঁ আমিও তো একটা ঘোড়ার মতো দেখতেছি। তখন আমি বললাম ওকে, ঠিক আছে, ওটা তো সেই জিনিস, আর ওদিকে তাকাইস না, নিচের দিকে চাইয়া। আমরা কি করলাম, মাটির দিকে তাকাইয়া আস্তে আস্তে কইরা মানে হাঁটা বাড়ির এলাকার ভিতরে ঢোকা শুরু করলাম। অর্থাৎ খালি জায়গার থেকে যখন রাস্তা দিয়া বাড়ির সীমান্তে ঢুকলাম, তখন দিলাম দৌড়। এই তো সেই এক ভূতের গল্প, যে ঘোড়া আজও আমার দৃষ্টির সামনে হেঁটে বেড়ায়। মনে পড়লে মনে হয় যে ঠিকই তো দেখেছিলাম। তো এভাবে আর একবার আমার নানা বাড়ি গেলাম, যে দেখি আমার ছোট নয়, আমার মায়ের ঠিক ইমিডিয়েট বড় রসুন আর খালা, তার উপরে এরকমের জিনের আসর পড়েছে। আমি তাকে কিভাবে দেখেছি, সে শুয়ে থাকতো, দাঁত কিরমির করত এবং চোখ তারাই তাকাইতো, বোঝা যাচ্ছে যে সে কষ্ট পাচ্ছিলেন। আমার সে স্মৃতি এখনো মনে পড়ে, আমার সেই খালার চেহারা। অনেক দিন এরকম কষ্ট পেতে পেতে শেষে ফকির খুঁজে পাওয়া গেল, একজন জঠাওয়ালা ফকির মহিলা। সেই ফকিরের চেহারাও আজও আমার মনে পড়ে। সে আসলো, সেই রাত ভৈরা একটা রুমের ভিতরে এরকম দোয়া কালাম পড়তে থাকলো এবং তার সাথে কথাবার্তা বলতে লাগলো, এবং ওই যে তার ছায়ার উপরে পিটান শুরু করে দিল। এবং সে জিজ্ঞাসা করতেছিল কেন আসছিস, কোথার থেকে আসছি। তো ও আস্তে আস্তে করে সব স্বীকার করলো। তো বলছে চইলা যা না, সে বললো না আমি যাবো না, ওর জন্য মায়া লাগে, ওর সাথে থাকবো। এই রকমের বিভিন্ন কথাবার্তা। আর ফকির কি করে, ওর ছায়ার উপরে পিটাপিটি করতো, ও যাই 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 করে আবার চেঁচামেচি করতো। এইভাবে চলতে চলতে অনেক রাত হয়ে গেছে। যখন শেষ রাত, তখন একটা পর্যায়ে আমার ওই খালা উঠে সেই ঘরের মাঝখান থেকে সামনের বারান্দা পার হইয়া একটা স্যান্ডেল হাতে নিয়ে উঠানের দিকে হাঁটা শুরু করলো। উঠানের শেষ প্রান্তে যাইয়েই খালা আস্তে করে শুয়ে পড়ল, অনেকটা বেহুশ অবস্থার মতো। তো ফকির সাথে সাথে গেলেন, সবাই তাকে ধরে নিয়ে বাড়ির পাশে পূর্ব পাশে একটা ভিটে বাড়ির মতো ছিল, খালি জায়গা, পাশেই ছিল একটা পানের বরজ।
তো ওই আমার খালাম্মাকে তখন ফকির গোসল করালেন, সুন্দর করে গোসল আদি করাইয়া তারপরে তাকে আবার বাড়িতে নিয়ে আসলেন। আস্তে আস্তে উনি এরপরে ভালো হয়ে গিয়েছিলেন। মানে সেই যে আগের যে কষ্ট, দাঁত কিরমির করা, চোখ রাঙ্গাই তাকানো, এই জাতীয় কোনো অবস্থা আর ছিল না। তো এইভাবে প্রায় মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভূতের গল্প বা জিনপরির গল্প শোনা যেত। তো এরপরে আমাদের গ্রামে অনেক বছরের মেম্বার ছিলেন জনাব মোহাম্মদ রহম আলী খান, যিনি আমার সম্পর্কে দাদা হতেন। উনি আমাকে মাঝে মাঝে বলতেন, আশরাফ আজকে পড়ছিল, মানে অর্থাৎ ওনার সামনে পড়ছিল। ওনাদের বাড়ি যাওয়ার সময় ওনাদের বাড়ির উত্তর দিকে একটা ভিটা ছিল, দুই বাড়ির মাঝখানে, আকন বাড়ি এবং হাওলাদারির বাড়ির মাঝখানে একটা ভিটা ছিল, খালি জায়গা, ওই পাশ দিয়ে খাল। সেখানে প্রায় এরকমের ওদের আনাগোনা ছিল। বিভিন্ন সময় বিড়ালের রূপ ধারণ করত, যে ওখান দিয়ে যেত তার সামনে এরকমের হানা দিত, ভয়ভীতি দেখানো বা চেষ্টা করত। অবশ্য আগেকার দিনে যারা মানুষ, তারাও এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলেন। তারাও খুব সাহসী ছিলেন, ভয় পেতেন না। তারাও বুকে সাহস নিয়ে ওদেরকে দাবরানি দিতেন। তো আর একটা ঘটনা আমি বলবো আমার জীবনে, আমার চাকরি জীবনে। আমি তখন সরকারি ফজলুল হক কলেজ বরিশালে প্রভাষক পদে চাকরি করতাম। তো একবার সন্ধ্যার পরে গ্রামে আসছিলাম। তো সন্ধ্যার পরে বৃষ্টি হয়ে গেছে, মানুষজন সব ঘরের ভিতরে। তো আমাদের পুরনো বাড়ির দক্ষিণ পাশে হারুন ভাই তথা আদম আলী ভাইদের বাড়ির পুকুর পাড়ে যখন আমি আসি, সেই পুকুরের উত্তর পাশে আর আমাদের পুরান বাড়ির মাঝখানে বেশ 200 গজের মতো খালি জায়গা, বাড়িঘর নাই, ভিটে বাড়ি। ওখানে ঝুমঝুম নাচের শব্দ হচ্ছিল, নীরব নিথর, মানুষজন সব ঘরে। আকাশ মেঘ কেটে গেছে, একটু অন্ধকার ভাব। তখন আমি তো ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম পুকুর পাড়ে। না, এখানে কে নাচানাচি করবে এত রাতে? বুঝে গেলাম যে ও তো সেই জিনিস, খালি জায়গা পেয়েছে, বাস আনন্দে নাচানাচি শুরু করছে। এখন আমি আর সামনে পা বাড়াই না। একটা পর্যায়ে ডাক দিলাম, আদম মিয়া ভাই, আদম মিয়া ভাই ঘরে আছেন? সে আমার কণ্ঠ শুনে বুঝে গেলেন যে আশরাফের ডাক। উনি ঘর থেকে বলল, কি হয়েছে আশরাফ? আমি বললাম, আমার একটু ভয় লাগে, একটু ঘরের সামনে আসবেন বাইরে? কয়, হ্যাঁ তুমি যাও, আমি আসি। তো আমি আবার এরকমের জোরে জোরে শব্দ করলাম, হাততালি দিলাম, একটু গান টান গাইয়ে বুকে সাহস সৃষ্টি কইরা আস্তে আস্তে বাড়ির দিকে আগালাম। তো আসলে ওরা মানুষের শব্দ পাইলে ওরাও মুখোমুখি হতে চায় না, ওরা ওদের মতো চলে যায়। তারপরে আল্লাহর নাম জপতে জপতে ওই 200 গজ পার হলাম এবং বাড়িতে পৌঁছলাম। এভাবেই আরও অনেক ভূতের গল্প আমি শুনেছি অনেকের মুখে, যেটা আগেকার দিনে অনেকের সামনে পড়েছে। আমার ওই বরিশালের বাসার পাশে একজন কাকা ছিলেন, যিনি মারা গিয়েছেন, 100 বছরেরও বেশি বয়স হয়েছিল। উনি এরকম বলতেন, এরকম আমাদের ছোটোবেলায় এই গাছের চুল খুইলা এখানে সেখানে বসে থাকতো, কত জনকে দাগা দিত, কতজনকে আতঙ্কিত অবস্থায় রাখতো, কষ্ট দিত, প্রায় অনেকের সামনে এরকম ঘটতো। তো এই হলো আজকের গল্প। আশা করি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে, অথবা আপনার দেখা ভূতের গল্প কমেন্টে উল্লেখ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।